এই সাউথ ইন্ডিয়া কেরলে শঙ্করাচার্যের জন্ম, শঙ্কর নাম ছিল, আচার্য তো তখনও হয়নি। তো তাকে নাকি, এবার শঙ্করাচার্যের ইতিহাসটা অনেকটাই মিথ, কারণ হচ্ছে তার যে বায়োগ্রাফি, তার যে জীবনী লেখা হয়েছে সেগুলো কমপক্ষে তার মারা যাবার 600 বছর পরে লেখা হয়েছে। তো কাজেই ফ্যাক্টস চেঞ্জ হয়, মিথ জোড়ে মানুষকে ভগবান বানিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়, এগুলো হয়। তার থেকে আমরা শুধু ইতিহাসটুকু যেটুকু তুলে আনা যায় সেটা হচ্ছে যে উনি কেরলে জন্মগ্রহণ করে 8-9 বছর বয়সে উনি বেদজ্ঞ হয়ে ওঠে, মানে বেশ বেদ ফেদ সম্বন্ধে ভালো ধারণা তৈরি হয়, এবং প্রডিজি ছিল না, চাইল্ড প্রডিজি বলা যেতে পারে ফিলোসফির দিক থেকে, দার্শনিক দিক থেকে। তো তখন তাকে বলে তোমার এখানে তো আর হচ্ছে না, তুমি যাও অন্য এখানে যাও। তো গোবিন্দবাদের আন্ডারে থাকেন, সেখান থেকে বেনারসে আসে। বেনারসে এসে এবার শঙ্করাচার্যকে তো আমরা মূলত নাগা সন্ন্যাসীদের জন্য জানি না, আমরা মূলত অদ্বৈতবাদ বেদান্তের জন্য জানি। সেই ব্রহ্মসূত্রটা উনি বেনারসে বসে, সেই সময়কার কাশী এখনকার বেনারস, সেখানে বসে ওনার সেই ফিলোসফিটা উনি তৈরি করেন। এবং তারপর বৌদ্ধদের সাথেও সে সময় একটা বিতর্ক সভা হয়, সেখানে বৌদ্ধদেরকে উনি কনভিন্স করার চেষ্টা করেন। তারপরে মন্ডন মিশ্রা বলে একজন আছেন, যার গল্পটা এখন অনেক পপুলার হয়েছে, প্রাইম মিনিস্টার বোধহয় একটা কোনো এতে রেফারেন্স দিয়েছিলেন, যে মন্ডন মিশ্রা বলে একজন ছিলেন বড় বেশ শাস্ত্রজ্ঞ মানুষ, তার কাছে শঙ্করাচার্য তখন ইয়াং, 20 বছর বয়স সম্ভবত হবে। তো উনি যান, বলেন যে আমার সাথে তর্ক করুন আমার ব্রহ্মসূত্র নিয়ে। তো মন্ডন মিশ্রা বলেন যে আমি তোমারটা মানি না, কিন্তু তুমি যদি আমাকে কনভিন্স করতে পারো তর্ক বিতর্কের মাধ্যমে, তাহলে পরে আমি তোমার শিষ্য হয়ে যাব। তখন সম্ভবত এরকমই একটা প্র্যাকটিস ছিল। হ্যাঁ, আর এই তর্ক বিষয়টা সম্পর্কে একটা জিনিস বলে দিই, অনেকেই আমরা ছোটবেলায় অনেকবার পড়েছি তর্কালঙ্কার, হ্যাঁ, তর্ক মানে তর্কে একেবারে বিরাট ব্যাপার। এই তর্কটা কিন্তু অ্যাকচুয়ালি ইট ওয়াজ লাইক এক্সচেঞ্জিং ফিলোসফিস, যে কে তার ফিলোসফিকে প্রতিষ্ঠা করতে পারে, যে দিস ইজ দ্য রাইট ফিলোসফি, লজিক দিয়ে র্যাশনাল দিয়ে বিতর্ক সভা যেমন হয় সেরকমই। হ্যাঁ, এবং সেটার একটা মানে কি বলবো, একটা কনক্লুশন তৈরি হতো, কেউ একজন বিজয়ী হতেন। যেমন এখনকার বিতর্ক সভাতে দুপক্ষ দুটো কথা বললো, কিন্তু কারোটাই আমরা ছেড়ে দিলাম টাইপের একটা জায়গায় চলে যায়। সেই সময় তর্কটা এরকম হতো। হ্যাঁ, মানে এবার আমি ব্রহ্মসূত্র বানিয়ে ফেলেছি, আমি ভেবে ফেলেছি, এবার আমি আসলে এটা ঠিক ভেবেছি কিনা, এটাকে মোহরটা কে দেবে? হ্যাঁ, ইউনিভার্সিটির কনসেপ্ট তো নেই একদম। তো তখন ওই তর্কের মাধ্যমে একজন বললেন যে হ্যাঁ আমাকে উনি কনভিন্স করে ফেলেছেন, তাহলে আমি রাইট। এবার আমরা এই তর্কটাতে ওই যেটা বলি কে ঠিক করবে, তাহলে জিতলো কে? অদ্ভুতভাবে উনি বলছেন মন্ডন মিশ্রা যে আমি যদি হেরে যাই তাহলে কিন্তু আমি তোমার সন্ন্যাসী নিয়ে শিষ্য হয়ে যাব। উনি গৃহস্থ ছিলেন, এবং এটা ঠিক করবে কে? তার স্ত্রী সরস্বতী দেবী, মানে মন্ডন মিশ্রার স্ত্রী। উনি ঠিক করবেন যে, এবং এটাকে চুজ করা হয় কিভাবে? দুজনেই চুজ করেন। সরস্বতী দেবী পণ্ডিত মানুষ ছিলেন আর কি, তিনি নিজেও। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা মিথ হতে পারে কিন্তু বেসিক কনসেপ্টটা ভাবলে খুব অবাক লাগে, যে সরস্বতী দেবী বলেন যে দুজনকে ফুলের মালা পরানো হয়েছে, তর্ক যখন করবে ফুলের মালা পরে তর্ক করবে, যার ফুলের মালা আগে শুকিয়ে যাবে সে হেরে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে ওটা মিথ হতে পারে। কনসেপ্ট ইজ যে তোমার যদি তর্ক করতে করতে তুমি গরম হয়ে যাও, মাথা গরম হয়ে যায়, তাহলে তোমার তো শরীরের গরমে ফুল শুকিয়ে যাবে, তাহলে তুমি হেরে গেছো। তো যা হোক, এটা হচ্ছে এবার তর্কটা হয়, মন্ডন মিশ্রা হারেন। সে সময় শঙ্করাচার্যের 4 জন বড় বড় শিষ্য তৈরি হয়। এরা এবার গিয়ে শৃঙ্গগিরি, আবার সাউথে শৃঙ্গেরি মঠ যেটাকে বলে, সেখানে গিয়ে শঙ্করাচার্য প্রথম মঠ স্থাপন করলেন, শৃঙ্গেরি মঠ। এবং তাতে একটা ভ্যালিডেশন পাওয়া গেল অ্যাবাউট হিজ আইডিয়া অফ হিজ ফিলোসফি। শঙ্করাচার্যের ফিলোসফির একটা ভ্যালিডেশন পাওয়া গেল, যে না, এত বড় একজন পণ্ডিত মানুষ যখন মেনে নিয়েছেন, আস্তে আস্তে অনেক বেশি লোক মানা শুরু করলো, এবং ফাইনালি ওরা গিয়ে একটা মঠ স্থাপন করলো। এবং এই মঠটা কী জন্য স্থাপন হলো? অবভিয়াসলি এই ফিলোসফিটাকে আরেকটু ছড়িয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই ফিলোসফিটাকে ছড়িয়ে দেওয়া, এবং যেহেতু তখন বৌদ্ধ ধর্ম খুব বড়োভাবে আছে, তাহলে হিন্দু ধর্মটাকেও মানে হিন্দু ধর্মটাকে নামটা তো পরে এসছে, কিন্তু ওই ধর্মটাকেও বেদের ধর্ম, আমাদের বৈদিক ধর্মকে আর একটু প্রচার এবং প্রসার করার জন্য একটু সংঘবদ্ধভাবে একটা তৈরি করার চেষ্টা তৈরি হলো। এবার এই শঙ্করাচার্যই প্রথম এই যে সমস্ত সন্ন্যাসীরা ছিলেন, যারা কিন্তু সে সময়তেও আলাদা করে গৃহস্থ আশ্রম ছেড়ে চলে গেছেন, তাদেরকে সংঘবদ্ধ করার চেষ্টা করেন ওই বৌদ্ধ মনেস্ট্রির আদলে। এবং ওনার কোথাও একটা মনে হয়েছিল যে এই সংঘবদ্ধ যদি না করা হয়,
তাহলে এই আনঅর্গানাইজড বৈদিক ধর্মটাকে বেশি দিন টিকিয়ে রাখা যাবে না বোধহয়, বা এই ফিলোসফিটাকে যদি প্রপারলি প্রচার করতে হয় তাহলে একটা অর্গানাইজেশন দরকার, যেটাতে থ্রু দ্যাট অর্গানাইজেশন যাতে ঠিকঠাক করে সমস্ত মানুষের মধ্যে এই বিষয়টা প্রচারিত হয়, মানে অদ্বৈত বেদান্ত, ব্রহ্মসূত্র, হোয়াট এভার দ্যাট ইজ।